সিলেটে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে আবারও হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে রাতে জৈন্তাপুর থেকে ঢাকায় ফিরছিলেন এনসিপি নেতারা। ফেরার পথে চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয় বলে সিলেট সার্কিট হাউসে এসে অভিযোগ করেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এতে তিনি সহ দুজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে বিষয়টি অস্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সঠিক নয়। তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে, এটা আজকে বাস্তবায়ন হলো। রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাল্লাহ। ওই ঘটনা সঠিক না ভাই, আমরা ওনাদের সসম্মানে বহন দিয়ে উদ্যান জায়গাটা পুষে দিচ্ছি। আমরা 1 সেকেন্ডের জন্য দেখি না উনি আহত হয়েছে। মুহুর্মুহ বুলেটে ক্ষতবিক্ষত গোটা দেশ। 24 জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর সরকারি দল ও রাষ্ট্রীয় বাহিনীর নির্মমতায় চারদিকে লাশের মিছিল। বুলেটের সামনে বুক পেতে দেয়া আন্দোলনকারীদের থামাতে সব চেষ্টা যখন ব্যর্থ, তখন স্বৈরাচার শেখ হাসিনা আঘাত করে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দল দুটিকে নিষিদ্ধ করলেও সরকারি ফাঁদ বুঝতে পেরে রাজপথে কোনো প্রতিবাদ কর্মসূচি দেয়নি তারা। 2 বছর পর 1 আগস্ট ঘিরে দল দুটির নেতারা সেই সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরেছেন। জুবাইর প্রধানের রিপোর্টে বিস্তারিত। বাতাসে তখন লাশের গন্ধ। এরই মধ্যে শত শত বিপ্লবী প্রাণ হারিয়ে গেছে হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর নির্বিচার গুলিতে। মুহুর্মুহু বুলেটের আওয়াজে উত্তপ্ত রাজধানী ঢাকা সহ গোটা দেশ। সারা দেশে যখন সংঘাত সহিংসতা বাড়ছিল, যখন ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি কিংবা সরাসরি গুলির নির্দেশেও ছাত্র জনতাকে থামানো যাচ্ছিল না, তখন আন্দোলন থামাতে স্বৈরাচার হাসিনার নীল নকশার অংশ হিসেবে 1 আগস্ট নিষিদ্ধ করা হয় জামাত এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 2009-এর 18(1) ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। ব্যান্ড যেহেতু হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। নিষেধাজ্ঞার পর জামাত তাৎক্ষণিক কোনো কর্মসূচি বা প্রতিক্রিয়া জানায়নি। নেতারা জানান, কর্মসূচি দিলে সরকার পতনের আন্দোলনের মূল লক্ষ্য থেকে জনদৃষ্টি সরে যাওয়ার আশঙ্কা ছিল। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংযত অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেন তারা। দল থেকে দেশের স্বার্থ মুখ্য ছিল বলে দাবি করেন দলটির এই নেতা। দলের রেজিস্ট্রেশন আগে বাতিল হয়েছে, আবার দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে চূড়ান্তভাবে। সেই জায়গায় আমরা দলীয় স্বার্থ বিবেচনায় আনি নাই। যদি দলীয় স্বার্থ আমরা বিবেচনা আনতাম, তাহলে জাতির বৃহত্তর স্বার্থ যেটা ছিল, এই আন্দোলনের মাধ্যমে একটা কর্তৃত্ববাদের অবসান ঘটবে, জাতি এই অর্জন থেকে কিন্তু বঞ্চিত হয়ে যেত, যেটা আগেও হয়েছে। ছাত্র শিবিরের নেতারাও একই রকম কথা বলছেন। তাদের ভাষ্য, সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্দোলনের চরিত্র বদলে যাওয়ার সুযোগ তৈরি হতে পারত, যা তারা এড়িয়ে যেতে চেয়েছিলেন। বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগ ট্রায়াল দিচ্ছিলেন যে নিষিদ্ধ হবে, নিষিদ্ধ করা হবে। সেক্রেটারিয়েট বডি যারা আছে, এদের সাথে আমরা দফায় দফায় বসে আমরা কী ধরনের পলিসি গ্রহণ করব, আমরা ওই পলিসিগুলো আগেই নির্ধারণ করে ফেলছিলাম। ওরা চাচ্ছে আমরা একটা প্রতিক্রিয়া নিয়ে আমরা কোনো ভাঙচুরে যাই, কোনো এমন একটা পর্যায় সৃষ্টি করি যেখানে তারা আন্দোলন পুরোটাকে যেন ম্যাসাকার করে দিতে পারে, বা শিবির বা জামাতের অ্যাক্টিভিটিগুলোকে তারা ফলো করে প্রচার করে আন্দোলনটাকে ধূলিসাৎ করে, এইরকম ইন্টেনশন তাদের ছিল। আমরা সাময়িক আমাদের টার্গেট ছিল যে আমাদের নিজের যত ক্ষতি হোক, দলের ক্ষতি হোক, আমরা জুলাই আন্দোলনটাকে সফল করতে চাই, আমরা এই কর্মসূচিতেই থাকবো।
5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে যেসব রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রথমেই তিনি নিষিদ্ধ সংগঠন জামাত আমিরের নাম উচ্চারণ করেন, যা রাজনীতির মাঠে চাঞ্চল্যের সৃষ্টি করে। জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন। তবে দলটির জুলাই আন্দোলনের সেই সময়কার সিদ্ধান্ত ও কৌশল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাখ্যা এখনও আলোচনার বিষয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ভ্রমণ এবং বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ, তাই আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ প্রতিনিধিরা আসবে বলে জানিয়েছেন সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। এ সময় সম্ভাবনাময় খাতগুলোতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আইটি খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন বৈঠকে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট। প্রায় 13 লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এ সপ্তাহে আমরা বাংলাদেশে ভ্রমণ সতর্কতা নামিয়ে এনেছি, যাতে যুক্তরাষ্ট্রের মানুষের আসার আগ্রহ বাড়ে এবং বিনিয়োগ পরিবেশ তৈরি হয়। বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা তুলে ধরেন ট্রাম্পের বিশেষ দূত। যুক্তরাষ্ট্র কোম্পানিগুলোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবে। তারা বিনিয়োগের সম্ভাবনা দেখবে। আমরা উভয় পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি শিল্প, আইটি সহ অনেক খাত আছে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে পারে। আমরা আমাদের সম্পর্ক পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গোর। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ার বিরোধী দল উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটে একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন বানচাল করতে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের বৈঠক অপ্রত্যাশিত মন্তব্য করে জামায়াত আমির বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার এবং বিরোধী দলের সঙ্গে, অন্য দেশের সাথে নয়। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। দীর্ঘ আন্দোলন শেষে বিএনপি দেশ গড়ায় হাত দিয়েছে। যারা সমস্যা তৈরি করবে তাদের সাথে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করবে এই সরকার। তবে আঙুল বাঁকা করার প্রয়োজন হলে সরকার তাও করবে। এসব কথা বলেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় সংসদকে সরকার যখন কার্যকর করতে চাইছে তখনই দেখা যাচ্ছে রাজপথই অনেকের বেশি পছন্দ। রাজপথে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা যুদ্ধে লিপ্ত করার প্রকল্প হাতে নিয়েছে একটি মহল। সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, এ কথা মনে করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম মামলার নথিপত্র আর সাক্ষী জবানবন্দির গণ্ডি পেরিয়ে অপরাধের ভয়াবহতা সচক্ষে দেখতে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন বিচারপতিরা। এ সময় প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরাও সেখানে উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মান বজায় রাখতে গুম এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে আরও স্বচ্ছতার জন্যই এই পরিদর্শন। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। ঘুটঘুটে অন্ধকার, যেখানে নিঃশ্বাস নেওয়াটাও যেন কঠিন।
চারদিকে কনক্রিটের দেয়াল, বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছোট ছোট কক্ষ, যেন জীবন্ত মানুষের জন্য তৈরি এক অন্ধকার কবর। অভিযোগ, বছরের পর বছর এমন কক্ষগুলোতেই গুম হওয়া মানুষদের অবৈধভাবে আটকে রেখে চালানো হয়েছে নির্মম নির্যাতন। এই সেই গোপন বন্দিশালা যেখানে নিরপরাধ মানুষকে রেখে বছরের পর বছর টর্চার করা হতো। এখানে আসলে 5 মিনিট নিঃশ্বাস নেওয়ারও তেমন সুযোগ নেই, অথচ এখানে বছরের পর বছর রেখে তাদেরকে টর্চার করা হতো। যারা ফিরে এসেছেন তারা কি মন থেকে এখান থেকে বের হতে পেরেছেন, অথবা যারা ফিরে আসেননি তাদের স্বজনদের দাবি এর যাতে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার হয়। রাজধানীর উত্তরা র্যাব 1-এ বহু আলোচিত সেই আয়নাঘর ঘিরেই এবার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে সরেজমিন পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে ন্যায় বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। অভিযোগ রয়েছে এখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকে গুম করে আটকে রাখা হয়েছিল। যাতে বুঝতে না পারে যে এই এতগুলো লোক আছে, এইজন্য তারা যাওয়ার আগে তারা এই কাজটা করে গেছিল। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচারকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এই পরিদর্শন করা হয়েছে। মিস্টার আরমান আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের যে পুলিশ ইনভেস্টিগেশন করছে আমরা মনে করি যে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথেই করছে, এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের গলত পাওয়া যায় সেখানে প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটর করি। অতএব আমাদের ইনভেস্টিগেশন অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই হচ্ছে। অন্যদিকে পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবী আয়নাঘর সংক্রান্ত অভিযোগকে অসত্য বলে দাবি করেন। ফিজিক্যাল ইন্সপেকশন হয়েছে, দিস ইজ ওকে, কিন্তু এটা আয়নাঘর না। সেখানে আমি ছোট্ট একটা আপত্তি আপনাদেরকে জানাইলাম, এবং টর্চার, নির্মম টর্চার হয়েছে এই কথাটা আমরা বলতে পারি না। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকা ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেলও পরিদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। নাটোর জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের নেতৃত্বে সকালে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুসলিম ইনস্টিটিউট হয়ে একই স্থানে এসে শেষ হয়। এদিকে একই দাবিতে দিনাজপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সাথে মতবিনিময়ে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী জানান, দেশ ও মানুষের জন্যই কাজ করা সরকারের লক্ষ্য, এবং সবাই মিলে কাজ করলে সমস্যা থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব। ফ্যাসিবাদের কারণে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো ঠিক করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সামনের দিনগুলোতে বেসরকারি খাতে সরকারের নীতির সহায়তা দেওয়ার আশ্বাসের কথাও জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সব সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, পতিত সরকার প্রতিটি নির্বাচনের আগে সংখ্যালঘু ইস্যুতে প্রোপাগান্ডা চালিয়ে সংখ্যালঘু কার্ড
ব্যবহার করত। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের সীমাবদ্ধ না রেখে সব দলের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। এ সময় গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের সুফল কোনো একক রাজনৈতিক দল নয়, বরং দেশের সাধারণ মানুষ ভোগ করবে। যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথে সমানভাবে সম্পর্ক রাখা, কোনো নির্দিষ্ট কোনো দলের পকেটে চলে না যাওয়া। এতে করে তারাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ একটা সম্প্রদায়কেও যদি দলীয়করণ করে ফেলা হয়, ওই দলের যত অপরাধ অপকর্ম থাকবে সরকারে বা সরকারের বাইরে থাকলেও সেটা কিন্তু সেই কমিউনিটির প্রতিও চলে আসে এবং সমাজে একটা বিভাজন তৈরি করে। আমাদের সবারই উচিত যে বাংলাদেশের সকল সম্প্রদায় ধর্ম মতের সাথে যে সমানভাবে সম্পর্ক রাখা। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে কিছু লোক বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর মহাখালীতে আয়োজিত সমাবেশে তিনি জুলাই সনদ নিয়ে বিএনপি শুভঙ্করের ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করেন। বলেন, নির্বাচনের আগে দেয়া ওয়াদা বিএনপি পালন করছে না। এ সময় জুলাইয়ের রক্ত ব্যবহার করে বিএনপি ক্ষমতায় গেলেও এখন তারা জুলাইকে ভুলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি গোলাম পরওয়ার নতুন করে কেউ ফ্যাসিজম কায়েম করতে চাইলে তাদের কবর রচনা করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এ সময় জুলাই যোদ্ধাদের প্রতি হামলা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। বিএনপির এমপিরা শপথ নিন, আমরা আমাদের এমপিরা শপথ নিয়েছে। বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। দীর্ঘ আন্দোলন শেষে বিএনপি দেশ গড়ার কাজে হাত দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন তাদের সাথে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হবে। তাতেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আঙ্গুল বাঁকা করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীতে এমন মন্তব্য করেন তিনি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে সরকার। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলন শেষে দেশ গড়ায় মনোযোগ দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকার কিন্তু অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। এদিকে কারিগরি শিক্ষকদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে তারেক রহমানের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান, এবং প্রত্যেকটি দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, সেই নীতি তিনি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে গুম, খুন আর হেনস্থার রাজনীতি এখন আর নেই। জনগণের দ্বারা নির্বাচিত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আবারও সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার এবং বাফুফের
সাবেক সভাপতি। 2026-2030 মেয়াদে সাফের নেতৃত্ব দেবেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় সাফের নির্বাচনী কমিটির নিয়ম অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। 2009 সালে প্রথমবার সাফ সভাপতি নির্বাচিত হবার পর টানা 4 মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। এবার পঞ্চমবারের মতো এই পদে আসীন হলেন। গত বছর সাফের গঠনতন্ত্র সংশোধন করে বয়সসীমার বাধা তুলে দেওয়ায় 72 বছর বয়সী সালাউদ্দিন প্রার্থী হবার পথ মসৃণ হয়। বাফুফে সভাপতির পদে ছাড়ার পরও সাফে তার নেতৃত্ব অব্যাহত থাকলো।